আসসালামু আলাইকুম। ৪৯তম বিশেষ বিসিএস এর ভূগোল বিষয়ের প্রস্তুতির জন্য আয়োজিত আজকের দশম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই শুরু করছি আজকে দশম ক্লাসে কোন কোন বিষয়গুলো থাকছে। তো আজকে যে বাংলাদেশের ভূগোল যে বিষয়টা রয়েছে, অর্থাৎ ১০০ মার্কসের যে ডিস্ট্রিবিউশন, তার মধ্যে আমরা প্রাকৃতিক ভূগোলে ৫০ নম্বর ছিল, মানবীয় ভূগোলের যে অংশ সেখান থেকে ৪০ নম্বর ছিল। এই ৫০ আর ৪০ মিলিয়ে ৯০, আর বাকি ১০ মার্কস বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাসে রাখা হয়েছে বাংলাদেশের জিওগ্রাফি, অর্থাৎ বাংলাদেশের ভূগোল এই অংশটি থেকে। আর বাংলাদেশের যে অংশটি বাংলাদেশের ভূগোল রিলেটেড, সেটার প্রথম অংশ আজকে আলোচিত হবে। এছাড়াও আরও দুটি অংশ রয়েছে। এই ৩টি ক্লাসে বাংলাদেশের অংশটি কভার করার চেষ্টা করা হবে। তো আমি আজকে বাংলাদেশ যে অংশ, বাংলাদেশ ভূগোলের সেই অংশে কি কি আছে সেটা নিয়ে একটু প্রথমে আলোচনা রাখছি। আজকে ক্লাসে প্রথমেই বাংলাদেশের ভূগোলের যে অংশটা আছে, একেবারে প্রথমে ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন সেই সম্পর্কিত বিষয়াদির আলোকপাত থাকবে। আর তারপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের যে বাউন্ডারি, বাংলাদেশের প্রতিবেশী কারা, বাংলাদেশ কোন প্রতিবেশীর সাথে কতটুকুন বাউন্ডারি শেয়ার করছে, এবং সাগরের সাথে বাংলাদেশের কতটুকুন বাউন্ডারি আছে, এই বিষয়গুলো আজকে ক্লাসে থাকবে। আর ৩ নম্বর অংশে থাকবে রিলিফ এবং ফিজিওগ্রাফি। এই রিলিফ এবং ফিজিওগ্রাফি দুইটাকে একই মনে করা হয়, রিলিফ আর ফিজিওগ্রাফি দুইটা একটু ডিফারেন্ট বিষয়, তবে এই দুইটার আলোচনা একসাথে রাখা প্রাসঙ্গিক। এরপরে ৪ নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে যে সয়েল, বাংলাদেশে কত ধরনের মাটি আছে। আমরা বাংলাপিডিয়ায় যে সংকলন করেছে বাংলাদেশের মাটিগুলোর শ্রেণী বিভাগ, সেটা দেখানোর চেষ্টা করব আজকের ক্লাসে। এরপরে বাংলাদেশের নদী ব্যবস্থা, বাংলাদেশে কত ধরনের নদী ব্যবস্থা আছে, কোন নদীগুলো কোন ব্যবস্থার মধ্যে পড়ে, এই বিষয়ে একটা আলাপচারিতা থাকবে। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের জলবায়ু, সেই বাংলাদেশের জলবায়ু কেমন সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার চেষ্টা করা হবে। আর তার সাথে বাংলাদেশে বিভিন্ন যে জলাভূমি রয়েছে, বাংলাদেশে যে জীববৈচিত্র্যময় যে জায়গা বাংলাদেশ, এবং পৃথিবীর অন্যতম গুরুত্ববহ কিছু জায়গা যেগুলোর অবস্থান বাংলাদেশে, সেই ওয়েটল্যান্ড আমরা যেটাকে বলি জলাভূমি, সেগুলা থেকে কিছু আলোচনা থাকবে। আর সবচেয়ে শেষে থাকবে বাংলাদেশের যে ন্যাচারাল হ্যাজার্ড, বাংলাদেশের যে প্রাকৃতিক যে আপদগুলো, সেই আপদগুলো নিয়ে একটা আলোচনা থাকবে। তো যাই হোক, আমরা শুরু করছি। প্রথমেই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের ন্যাচারাল এনভায়রনমেন্ট কেমন সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো যখন আমরা প্রাকৃতিক পরিবেশের কথা বলি, তখন সবার প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে জলবায়ু। জলবায়ু একেবারে প্রাকৃতিক পরিবেশের সাথে আঙ্গিকভাবে জড়িত, এবং তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এবং এটাকে আমি এই জায়গায় প্রথমে রাখছি, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। বাংলাদেশের যে ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি সেটা আসলে কেমন, এই বিষয়টা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কিত, এই বিষয়টা প্রথমেই আলোচনায় রাখছি। তারপরে বাংলাদেশে আর যে প্রাকৃতিক বিষয়গুলো আছে তার মধ্যে জলবায়ুর কথা ইতিমধ্যেই বললাম। তারপরে বিভিন্ন ধরনের নদ নদী, এই বিষয়গুলো থাকছে। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাটি অবশ্যই থাকে, মাটি তার বৈশিষ্ট্য কেমন, মাটির উপাদান সমূহ কি, কত ধরনের ডিভিশন আছে, এই বিষয়গুলো থাকে। তারপরে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, এগুলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আলোচনা আসে। এছাড়াও আলাদা করে আলোচনা করতে হয় জলাভূমি। জলাভূমি আসলে এই হাওর বাওর, বাংলাদেশে বিভিন্ন নদী,
চ্যানেল, খাড়ি এইগুলো নিয়ে আলোচনা ওয়েটল্যান্ডের মধ্যে পড়ে। এছাড়াও আরো স্পষ্ট করে আলোচনা করা হয় উপকূলীয় যে পরিবেশ আছে। আমরা জানি যে মেইনল্যান্ড থেকে উপকূলে একটু ডিফারেন্ট পরিবেশ পরিস্থিতি থাকে। তো সেই উপকূলীয় যে পরিবেশ সেটাও যে কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত। এর সাথে এই প্রাকৃতিক পরিবেশের আলোচনায় স্বাভাবিকভাবেই চলে আসে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যে প্রকৃতি কিভাবে করে বিপর্যয়ের মুখে পড়তেছে, কি কি সমস্যা হচ্ছে এবং তা থেকে আমরা কিভাবে উতরাতে পারি। তো এই বিষয়গুলোও প্রাকৃতিক পরিবেশের যে আলোচনা তার মধ্যে আসা প্রাসঙ্গিক। এখানে একটা নোট আকারে দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময় এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ। তবে ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্পায়ন, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিবেশ হুমকির মুখে পড়ছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ ছাড়া দেশের প্রাকৃতিক পরিবেশকে টিকিয়ে রাখা সম্ভবপর না। তো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এগুলো হলো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে হলে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসা দরকার, সেইটা আসলে আলোচনায় আসলো। আর আজকে ক্লাসের শেষের দিকে আপনারা এই বিষয়গুলো কোথায় পাবেন বিস্তারিত সেই সম্পর্কিত একটা ওভারভিউ থাকবে এবং সেখানে উল্লেখ করে দেওয়া আছে। রেফারেন্স যে অংশ আছে সেখানে কিছু বইপত্রের নাম আছে, আপনারা সেটা সংগ্রহ করে এই সম্পর্কিত আরো পূর্ণাঙ্গ বিষয়াদি আপনারা খুঁটিনাটি আরো বেশি জানতে পারবেন। তো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে হলে কোন কোন বিষয়গুলো আলোচনায় আনা দরকার সেটা সম্পর্কে বললাম। এইবার এই অংশটা থেকে বরাবরের মতোই আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো আপনারা এই অংশটা পড়ে তারপর এটা অ্যান্সার করবেন। এবং আমি আগেও বলছি যে এই প্রশ্নের উত্তরগুলো যখন আপনারা একদম স্বাভাবিকভাবে দিতে পারবেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যেটা উপরের অংশ না পড়েও এগুলোর অনেকগুলো পেরে যাবেন, হয়তো 3টাই পেরে যাবেন, তাদের বেসিক আসলে ভালো। এরপরে যারা আসলে বুঝতে পারবেন না, প্রথম অংশটা পড়ার পরেও যারা এই অংশটা উত্তর করতে পারবেন না তাদের আরো বেশি পড়া দরকার। আর এই প্রশ্নগুলো আসলে দেওয়া হচ্ছে এই কারণেই যে আপনি উপর থেকে পড়লেন সেটা কতটুকু আপনার বুঝে আসলো এইটা বোঝার জন্যও আসলে এই প্রশ্নগুলো এখানে দেওয়া। আপনারা এগুলো খেয়াল করবেন যখন এইটা তো আপনার পিডিএফ আপনারা পাবেন, তাই না? এই যে পড়ানো হচ্ছে তখন যখন পড়বেন তখন এই প্রশ্নগুলোর সলভ সেই সময়টাতে করবেন। যাই হোক, আমি সামনের দিকে যাচ্ছি। এইবার প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আলোচনায় আসা দরকার সেই বিষয়গুলো বললাম এবং আজকের যে সিলেবাস সেই সিলেবাসের দ্বিতীয় যে অংশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তো ভৌগোলিক অবস্থান আসলে দুইভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান দুইটা ভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে একটা হলো অ্যাবসোলিউট লোকেশন, আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে যেভাবে লোকেশনকে একদম এক্স্যাক্টলি বের করি সেটা হলো অ্যাবসোলিউট লোকেশন। এই বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে যে লোকেশনটা বের করে সেটা অ্যাবসোলিউট লোকেশন। আর আরেকটা আছে রিলেটিভ লোকেশন। আপনি আপনার যে স্থানে অবস্থান করছেন সেটার আশেপাশে অন্য কোনো স্থাপনা বা অন্য কোনো ভৌগোলিক ফিচারের সাথে তুলনা করে বা আপেক্ষিকভাবে আপনার অবস্থান বোঝানো সেটা হলো রিলেটিভ লোকেশন। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের অবস্থান কোথায়, আমরা বলতে পারি যে বাংলাদেশের উত্তরে আছে ভারতের এই রাজ্য, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, পূর্বে আছে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও মিয়ানমারের কিছু অংশ, আর পশ্চিমে পুরোটাই ভারতের পশ্চিমবঙ্গ। এই যে তুলনা দিয়ে অন্য স্থানের সাথে রেফারেন্স দিয়ে বাংলাদেশের লোকেশন প্রকাশ করা যায় এটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। আর বাংলাদেশের অবস্থান যদি আমি অক্ষাংশ দ্রাঘিমাংশের সাপেক্ষে বলি, পয়েন্ট ধরে ধরে যে এই জায়গাটার ভেতরে বাংলাদেশের অবস্থান, তাহলে সেইভাবে যে প্রকাশটা হবে সেটা হচ্ছে অ্যাবসলিউট লোকেশন, পরম অবস্থান। তো এই যে চিত্র এখানে আপনারা দেখতেছেন এটা মনে হয় আপনারা এর সাথে খুব বেশি পরিচিত। পৃথিবীর ভেতরে বাংলাদেশ কোথায়? যেহেতু জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন, বেশিরভাগই মনে হয় অনার্স মাস্টার শেষ, কিছু আছেন যারা অনার্স শেষ করলেন, এই ধরনের ছবির সাথে আসলে আপনারা খুব
ভালো পরিচিত। ম্যাপ না জানলে কিন্তু আসলে জিওগ্রাফি কিন্তু আসলে বুঝতে পারবেন না আপনি ভালো। আপনার কাছে মনে হবে যে কি কঠিন কথাবার্তা, কিন্তু আপনি যখন ম্যাপ জানবেন, মানচিত্র যখন আপনার একেবারে হাতের মুঠোয়, তখন আপনি মনে করবেন যে জিওগ্রাফির অনেক কিছুই আপনি খুব সহজে আত্মস্থ করতে পারবেন। এইবার এই যে বাংলাদেশের যে সীমানা, বললাম যে ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রকম কয়েকটা ভারতের রাজ্য যে আছে বাংলাদেশের চারপাশে, সেই রাজ্যগুলোর নাম এখানে লেখা হয়েছে। হ্যাঁ, তার সাথে সেই রাজ্যগুলো কতটুকুন সীমান্ত শেয়ার করতেছে বাংলাদেশের সাথে, তারও একটা পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়েছে। তবে এটা ভারতের হিসাব, ভারতের একটা ওয়েবসাইট থেকে নেওয়া। তো এই ছবিটাও ভারতের ওয়েবসাইট থেকে নেওয়া। আপনারা এটার সাথে বাংলাদেশের যে সরকারি হিসাব, আমি তার মিল পাই নাই। কেন পাই নাই আসলে আমি তা জানি না, এইটা আমার অজানা যে কেন, যেহেতু একই সীমানা শেয়ার করতেছে, সেহেতু বাংলাদেশের হিসাব আর আমার পার্শ্ববর্তী দেশের হিসাব তো এক হওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে আমি হিসাবের মধ্যে খুব বেশি না, অল্প বিস্তর পার্থক্য পাইছি। এটা কেন আমার জানা নাই। তো আপনারা এই যে কোন কোন জায়গায় কোন কোন রাজ্য অঙ্গরাজ্যগুলো আছে সেইটা একটু দেখবেন। এই আয়তনটা না জানলেও চলবে, কিন্তু বাংলাদেশের কতটুকুন জায়গা, এই যে এইসব জায়গা, তাই না, এই যে এখানে লালমনিরহাটের যে জায়গা, এই জায়গা পর্যন্ত আসলে পশ্চিমবঙ্গ। এরপরে আসাম এখান থেকে শুরু হলো, কতটুকুন আসলে ত্রিপুরা কাভার করছে, মিজোরামের কতটুকুন অংশ কাভার করছে, তারপরে মেঘালয় কতটুকু জায়গা জুড়ে বাংলাদেশের আছে, মানে কোন কোন বর্ডারে ওইটা পড়ে, এই সম্পর্কে আপনার একটা আইডিয়া রাখবেন। আর অবশ্যই বাংলাদেশের সরকারি যে হিসাব, কোন স্থানের সাথে কতটুকুন বাউন্ডারি শেয়ার করতেছে, যেহেতু আপনি বাংলাদেশে পরীক্ষা দিতে বসতেছেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশের সরকারের যে হিসাব সেটাই নিশ্চয়ই দেখবেন, আর আপনার প্রশ্ন যদি আসে সেটাই উত্তর করবেন। তো যাই হোক, এরপরে বাংলাদেশের যে অবস্থান, কোন জায়গা থেকে কি অবস্থান, কোন সীমান্তে কি আছে, এই সম্পর্কে একটা টেবিল দেওয়া হয়েছে এখানে। আপনার এই টেবিল থেকে আমার মনে হয় যে অ্যাট এ গ্লান্স যাতে বিষয়গুলো বুঝতে পারেন। তো আমি সবগুলো বিষয় এখানে আলোচনা করব না, আমি আলোচনা করব, দেখেন বাংলাদেশের মোট আয়তনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমরা বলি যে আয়তন, এই আয়তনটা আসলে বলা সরাসরি ঠিক না। আমরা জানি যে আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দরকার হয় আয়তন মেজারমেন্ট ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের কিন্তু আমরা শুধু ক্ষেত্রফল মেজারমেন্ট করি, উচ্চতা মেজারমেন্ট করি না। তো মোট ক্ষেত্রফল আসাটা সমীচীন ছিল, কিন্তু অদ্ভুতভাবে অনেক আগে থেকেই এরিয়া এরিয়া আসলে আয়তনে মেজারমেন্ট করতে হয়, ক্ষেত্রফলে মেজারমেন্ট করতে হয়, সেটাকে আয়তন বলে সম্বোধন করা হয়েছে এবং এটাই চলে আসতেছে। যেহেতু বহুল ব্যবহৃত ভুল, সেহেতু এটাই এখন সঠিক হয়ে গেছে, সেই হিসাবে মোট আয়তনই বলা হচ্ছে, যে বাংলাদেশের মোট আয়তন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মোট আয়তন কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার। এইটা এখন পর্যন্ত অথেন্টিক সরকারি হিসাবে এইটাই আছে। কিন্তু আপনারা পড়ালেখায় দেখবেন যে আরো কতগুলো আয়তন আপনারা পান, 1,48,460 বর্গ কিলোমিটার পান। আবার এই যে হিসাবটা 1,66,300 বর্গ কিলোমিটার, এটা আলাদা আলাদা হিসাব আসলে। তো এই বৈপরীত্যগুলো কেন, সেইটার একটা সামেশন দাঁড় করানো যেতে পারে। আমি সেইটাই একটু বলার চেষ্টা করব যে এই বৈপরীত্যগুলো কেন হচ্ছে। তো আপনারা যদি প্রশ্নে আসে পরীক্ষায়, তাহলে আপনারা এইটাই উত্তর করবেন, এই 1,47,570। কারণ কি, কারণ বাংলাদেশ যে সীমান্তটা পাইছে, যে সীমান্ত, যে ছিটমহল বিনিময়ের ফলে যেটা পেল বাংলাদেশ, সেই বিনিময়ের ফলে যে অংশটা বাংলাদেশ পাইছে, সেই অংশটা প্রাপ্তির ক্ষেত্রে গেজেট প্রকাশ করছে বাংলাদেশ সরকার, কিন্তু সেটা যোগ করে নতুন করে বাংলাদেশের আয়তন নির্ধারণী যে সরকারি গেজেট, এই গেজেট আমার জানা মতো এখন পর্যন্ত হয় নাই। আপনারা যদি জানেন তাহলে সেটা উত্তর করবেন। তো আমি যতদূর জানি যে এখন পর্যন্ত 1,47,570ই সরকারি হিসাবে আছে। ছিটমহল এবং অন্যান্য বিভিন্ন চর জেগে উঠছে, এইসব খাতিরে যে জায়গাগুলো পেয়েছে সেটা আসলে মূল যে ভূখণ্ড সেটার সাথে
যোগ করে গেজেট প্রকাশ করা হয় নাই। শুধুমাত্র আমরা যে ল্যান্ড পাইছি এইটা নিয়ে একটা গেজেট প্রকাশ করা হয়েছে, সম্ভবত 69 বর্গ কিলোমিটারের একটা জায়গা। আমরা এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহল বিনিময় 2015 সালে 11 সালের ফলাফল স্বরূপ 2015 সালে যেটা পূর্ণাঙ্গ রায় পায়, সেটাতে 69 বর্গ কিলোমিটার জায়গা আমরা পাইছিলাম, কিন্তু সেইটা যোগ করে গেজেট প্রকাশ হয় নাই। তো আমি যদি হতাম তাহলে আমি এটাই উত্তর করতাম, 1,47,570 বর্গ কিলোমিটার। আর এই ধরনের কন্ট্রাডিক্টরি প্রশ্ন আসলে খুব বেশি আশার রেওয়াজ নাই। তবে এখানে আমি কোনো কন্ট্রাডিকশনে দেখি না, কারণ যেহেতু সরকারি হিসাবে সেটা কোনো যুক্ত হয় নাই, তাই আগেরটাই আসলে বলা সমীচীন। তো আর বাংলাদেশে এখানে আমি আরেকটা যে বিষয় বলবো, স্থলভাগের আয়তন আর জলভাগের আয়তন, হ্যাঁ, এই দুইটা কিন্তু আসলে এই দুইটা কিন্তু আসলে যে এই যে দ্বিতীয় যেটা, এটার যোগফল, এই দুইটা যোগ করলে এইটা হবে। তো স্থল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এবং জলের যে জায়গাগুলো, বাংলাদেশের বিভিন্ন জলাধার যে আছে, তাদের সমস্ত যোগ করলে এই ফলাফলটা আসবে। আর বাংলাদেশ 92তম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে, এটা আপনারা মনে হয় জানেন। তবে ঘনত্বর দিক থেকে অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা বাংলাদেশ। যাই হোক, এখানে যে তথ্যগুলো আছে এটা আপনারা দেখার চেষ্টা করবেন। এই যে বিনিময়ের ফলাফল, যে বাংলাদেশের ছিটমহল যে বিনিময় হয়েছে, সেই ক্ষেত্রে আরো কিছু বলা হচ্ছে। এবং আরো বলা হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা, ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক, সিআইএ, এই জায়গাগুলোতে এখন পর্যন্ত 1,47,570 ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আর এই পাশে যে চিত্র দেখতে পাচ্ছেন, এই যে আমরা যে ল্যান্ড যে পাইছি, ল্যান্ড বলতেছি সরি, আমরা যে সমুদ্র সীমায় যে বিজয় অর্জন করেছি আমরা ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে, তাতে করে আমাদের একটা প্রায় 77,000 বর্গ কিলোমিটার এলাকার একটা জায়গা আমরা আমাদের দেশের আওতায় আসছে। তো যাই হোক, এইগুলো আলোচনার পরে যেটাই আসবো সেটা হচ্ছে যে এখানে আলাদা আলাদা করে ওই কার সাথে কতটুকু ল্যান্ড বাউন্ডারি শেয়ার করতেছে সেটা লেখা আছে। আপনারা এগুলা খুব সিম্পল বিষয়, আপনারা দেখে গেলেই পাবেন। আমি চেষ্টা করতেছি যে যেগুলো একটু বেশি বলা দরকার, একটু বোঝাই দেওয়া দরকার, সেইগুলাতে আলোকপাত করার জন্য চেষ্টা করতেছি। এই মিয়ানমারের সাথে কতটুকুন শেয়ার, তারপরে বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের ল্যান্ড শেয়ার কতটুকুন, সেই কিছু বিষয় এখানে আছে। এছাড়াও ভারতের সাথে কতগুলো জেলা শেয়ার করতেছি আমরা, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনারা এই খুঁটিনাটি বিষয়গুলো পড়ে এগুলা একটু আয়ত্তে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো বাংলাদেশের নদী ব্যবস্থা। বাংলাদেশের বলা হয় আসলে নদীর দেশ, তাই না? বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদী আছে। এইসব খুঁটিনাটি বিষয়গুলো আপনারা টুকটাক জানেন। তার মধ্যে ভারতের সাথে 54টা নদী শেয়ার করতেছে, আর মিয়ানমারের সাথে করতেছে 3টা নদী। তারপরে ফারাক্কা বাঁধ, এটা কিন্তু একেবারে হট টপিক। নদী ব্যবস্থাপনার কথা আসলে এইটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা আরো বিস্তারিত আপনারা জানবেন। এই যে ফারাক্কার যে বাঁধ, সেটা সম্পর্কে আপনারা অবশ্যই বিস্তারিত জানবেন। এখান থেকে প্রশ্ন আসার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। আর বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি রেখা গেছে, এই বিষয়গুলো আপনারা জানেন, এবং সেগুলা কোন কোন জেলার উপর দিয়ে গেছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে এগুলো জেনে রাখা ভালো। এবং বাংলাদেশের উপর দিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ রেখা গেছে, 90 ডিগ্রি দ্রাঘিমাংশ। এই 90 ডিগ্রি দ্রাঘিমাংশ কোনো স্পেসিফিক কোনো কিছু না, কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই, তবে এই 90 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর সাগরের ভেতর দিয়ে একটা পাহাড় প্রবাহিত হয়েছে। আমরা জানি যে সাগরের নিচে নিমজ্জিত যে পাহাড়, সেটাকে শৈলশিরা বলে, তাই না? তো 90 ডিগ্রি শৈলশিরা তার নাম হয়েছে, কারণ সে 90 ডিগ্রি রেখার বরাবর বিস্তারিত প্রায় 1000 কিলোমিটারের বেশি পথ সে অতিক্রম করছে। তো এই কারণে এই রেখাটা আসলে গুরুত্বপূর্ণ।
আরেকটা বিষয়ের কারণে গুরুত্বপূর্ণ এই দুইটা রেখা, কারণ হলো পৃথিবীতে কতগুলো গুরুত্বপূর্ণ রেখা আছে, তাই না? 0 ডিগ্রি নিরক্ষরেখা, আমরা বিষুব রেখা বলে যেটাকে জানি, আন্তর্জাতিক তারিখ রেখা, তারপরে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। এই গুরুত্বপূর্ণ রেখাগুলো পৃথিবীর 10 স্থানে পরস্পরকে ছেদ করছে। 10 স্থানে কিভাবে ছেদ করলো? এই তো, যদি পৃথিবী হয়, এটা অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি এরকম থাকে, তো রেখাগুলো বিভিন্ন জায়গায় পরস্পরকে ছেদ করে না, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। তো এগুলা পৃথিবীর 10টা স্পটে নিজেদেরকে ছেদ করছে। তো এর মধ্যে এই গুরুত্বপূর্ণ রেখাগুলো 10টা স্পটে পরস্পরকে ছেদ করছে। এর মধ্যে এই 10টার 8টা বিভিন্ন সাগরের ভেতরে পড়ছে, অর্থাৎ জলভাগের মধ্যে পড়ছে। বাকি 2টা পড়ছে স্থলের মধ্যে। সেই স্থলের মধ্যে যে 2টা পড়ছে, তার মধ্যে একটা সাহারা মরুভূমির ভেতরে, যেখানে জনমানব নাই, আর একটা হলো বাংলাদেশে। তো এই জন্য এই যে কোথায় ছেদ করছে এই রেখাগুলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোথায় ছেদ করছে আপনারা এটা মনে হয় জানেন, সেটা হলো, আমি একটু স্মরণ করাই দিই। আমাদের ফরিদপুরের যে ভাঙা অঞ্চল, সেই ভাঙার ভেতরে কোনো একটা স্পটে এই 2টা রেখা পরস্পরকে ছেদ করছে, অর্থাৎ আমাদের দেশের ভিতর দিয়ে দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখা, এই পরস্পর ওইখানে ছেদ করছে। এবং বিগত সরকার সেইখানে একটা মান মন্দির বানাইছিল গবেষণা করার জন্য। হ্যাঁ, সেই মান মন্দিরটা, যে লোকেশনটা এখানে দেওয়া হয়েছে, যে বিগত সরকার এখানে একটা মান মন্দির বানাইছিল এই এই সম্পর্কিত গবেষণা করার জন্য। তো যাই হোক, এই ছিল আলোচনা। তো এই অংশ থেকেও কিছু এমসিকিউ এখানে রাখা হয়েছে, আপনারা এটা যখন আলোচনা করবেন তখন এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন, কেমন? এরপরে বাংলাদেশের রিলিফ এবং ফিজিওগ্রাফি। আমি প্রথম দিকে আপনাদের যে বললাম যে রিলিফ এবং ফিজিওগ্রাফি, এই 2টা টার্মের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে। রিলিফ বলতে আসলে আমরা ভূমির উঁচু নিচু অবস্থাকে বোঝাই, যে কোন ভূমিটা উঁচু কোন ভূমিটা নিচু, এই অবস্থাকে বোঝাই। আর ফিজিওগ্রাফি বলতে আসলে আরো বেশি জিনিসপত্র বুঝাই আমরা। সেটা পার্থক্য এখানে দেখানো হয়েছে, যে ফিজিওগ্রাফি আসলে কি কি পড়ে, ভূমির আকৃতি, গঠন, ভূত্বক কেমন এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন, এই সবগুলো বিষয় আসলে কাভার করে ফিজিওগ্রাফির মধ্যে। আর রিলিফের মধ্যে কি থাকে, উচ্চতা থেকে আর ভূপৃষ্ঠের আকৃতি, এই বিষয়গুলো থাকে। তো আরো কিছু পার্থক্য এখানে আলাপ করা হয়েছে, আপনারা একটু দেখবেন, এটা দেখলে খুব ইজিলি আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন। তো বাংলাদেশের যে ফিজিওগ্রাফি, ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতিকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, পাহাড়ি এলাকা, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এই শব্দটার সাথে আপনারা খুব বেশি পরিচিত। পাহাড় সমূহ কেন বলা হয়? কারণ এখানে অনেকগুলো পাহাড়, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হলো 2টা অঞ্চলের পাহাড় আছে। একটা আছে হলো চট্টগ্রাম অঞ্চলের পাহাড়, আর একটা আছে হলো সিলেট অঞ্চলের পাহাড়। এরপরে টেরেস যে ভূমি আছে, প্লাস্টোসিন যুগের সোপান, সেটা বাংলাদেশের একটা অন্যতম প্রধান ভূমি। আর বাংলাদেশের সবচেয়ে বড় যে এলাকা যেটা নিয়ে বিস্তৃত, সেটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কাল কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে পৃথিবীর বয়স প্রায় 450 থেকে 500 কোটি বছর, তাই না? তো 450 থেকে 500 কোটি বছর হইলেও বাংলাদেশের যে পুরো ল্যান্ড, এই ল্যান্ডের মধ্যে আজ থেকে 7 কোটি বছর আগে ছিল শুধুমাত্র ওই টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ ওই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পাহাড়গুলো ছিল, আর কিচ্ছু ছিল না। এরপরে প্রায় 2 লাখ বছর আগে এই প্লাস্টোসিন যুগের সোপান এলাকা, সোপান মানে কি, সিঁড়ি, ধাপে ধাপে যে এলাকাটা উপরের দিকে ওঠে সিঁড়ির মতো, তো এই ধরনের যে পাহাড়ি এলাকা, তুলনামূলক উঁচু লাল মাটির যে এলাকা, সেটা 2 লাখ বছর আগে হয়েছে। আর বাংলাদেশের যে এই যে প্রথম যে বললাম যে টারশিয়ারি যুগের পাহাড়, এরা মাত্র বাংলাদেশের 12% এলাকা জুড়ে আছে। আর প্লাস্টোসিন যুগের যে সোপান, সেটা মাত্র 8% এলাকা জুড়ে, অর্থাৎ 12 আর 8 20%। আর বাকি 80% এলাকা জুড়ে প্লাবন সমভূমি। প্লাবন কেন বলা হচ্ছে? কারণ ওই নদীগুলো এসে কি করছে, পলি জমা করছে, তাই না? নদীগুলো এসে এসে পলি জমা করছে, প্লাবিত হয়েছে দুই পাশে, প্লাবিত হয়ে পলি জমা করে করে এই বাকি 80% জায়গাটা
গঠন করছে। আর এই ঘটনাটা ঘটছে এই মোটামুটি 30,000 থেকে 10-15,000 বছরের ভেতরে। তো যেহেতু 30,000 10-15,000 বছর আমাদের কাছেও অনেক পুরাতন, কিন্তু পৃথিবীর যে 450 কোটি বছর তার কাছে নিশ্চয়ই ও সাম্প্রতিক সময়। সেই জন্য এই জায়গাকে বলা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন বলা হচ্ছে কারণ হচ্ছে সে দুই পাশে বন্যা করে সে আসলে এই সমভূমিটা গঠন করছে। বন্যার ফলে দুই পাশে পলি জমা জমা করে করে সমান ভূমি গঠন করছে। তো বাংলাদেশের যে অঞ্চল, সে অঞ্চলগুলোর একটা ডিভিশন এখানে দেখা হয়েছে, কোথায় কোন অঞ্চল আছে। এবং প্রত্যেকটা অঞ্চলের বৈশিষ্ট্য এবং উচ্চতা কোন অঞ্চলের কতটুকুন সেটাও এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো কোন অঞ্চলটা কোন সময়ে গঠিত হয়েছে সেটাও আসলে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোন সময়ে কোন অঞ্চলটা গঠিত হয়েছে। তো কোনটার আয়তন কতটুকুন সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এইবার আমরা জানবো যে বাংলাদেশের এই যে ভূপ্রাকৃতিক ভাগ, এছাড়াও কিছু উল্লেখযোগ্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ভৌত কিছু অঞ্চল আছে। তার মধ্যে চট্টগ্রামের যে উপকূলীয় অঞ্চল সেটা অন্যান্য এলাকা থেকে একটু ডিফারেন্ট। আমাদের যে বদ্বীপ, অন্যান্য বদ্বীপ এলাকা সেখান থেকে ডিফারেন্ট। আবার সুন্দরবন কিন্তু বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে ডিফারেন্ট। হ্যাঁ, তারপরে সমুদ্র উপকূলীয় যে চরাঞ্চল সেটা কিন্তু আবার বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। অর্থাৎ ওই যে তিনটা যে প্রধান ভাগ করছে তার সাথে আরো কয়েকটা এরকম বিশেষ ভাগ আসলে বাংলাদেশে আছে। তো বাংলাপিডিয়ায় একটা সংকলন করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে ভাগ, বাংলাদেশের প্রধান তিনটা ভাগ, এই প্রধান তিনটা ভাগের বাইরেও 24টা সাব রিজিয়নে বাংলাদেশের ভূপ্রকৃতিকে ভাগ করা হয়েছে। এবং এই 24টা সাব রিজিয়নকে আবার 54টা ইউনিটে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমি যে প্রথম তিনটার কথা বললাম যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন যুগের সোপান এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এইগুলা কিন্তু একদম প্রধান ভাগ। এছাড়াও বাংলাদেশকে 24টা সাব রিজিয়নে ভাগ করা হয়েছে এবং 54টা ইউনিট, এই 24টা সাব রিজিয়নকে আবার 54টা ইউনিটে ভাগ করা হয়েছে। এইখানে আসলে কতগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই তথ্যগুলো বাংলাপিডিয়ায় আছে। আপনারা বাংলাপিডিয়ায় বাংলাদেশের ফিজিওগ্রাফি লিখে সার্চ করলে বাংলাপিডিয়ায় অনেক বড় তথ্য পাবেন। সেখানে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই আছে। আপনারা আপনাদের সার্চের উপর নির্ভর করবে যে কোনটা আসবে। তো এখানে ওই যে 24টা ভাগ, ওই ভাগগুলা আসলে এখানে তুলে ধরা হয়েছে যে কোথায় কোন কোন ভাগ আছে। তো এগুলো যে খুব আপনাদের অনেক বেশি পড়তে হবে তা না, আপনার একটু আইডিয়া রাখবেন। বেসিকলি ওই প্রধান যে তিনটা, ওই তিনটা সম্পর্কে ভালো মতো জানলেই চলবে। এরপরে বাংলাদেশের ভৌত একক এবং সময়কাল, কোন সময় আসলে কোনগুলা গঠন হয়েছে সে এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে যে বাংলাদেশের যে এই যে ভাগগুলো করছে, এই ভাগগুলোর মধ্যে মেজর যেগুলা সেইগুলো এখানে কয়েকটা ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং কোন সময় তারা গঠন হয়েছে সেগুলা দেখানো হয়েছে। এই অংশ থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, এগুলো আপনারা দেখবেন। এরপরে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটির যে শ্রেণী বিভাগ, বাংলাদেশের যে সয়েল, সেই সয়েলগুলো প্রধানত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। তিনটি প্রধান শ্রেণী কি? এটা অ্যালুভিয়াল মাটি, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অংশ। তারপরে লাল মাটি, পাহাড়ি মাটি। তো এই তিনটি প্রকারেরও আবার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে কোন মাটির কি বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য আপনাদের সুবিধার্থে একটা চার্টের মধ্যে দেওয়া হয়েছে যেন আপনারা শর্টকাটে জিনিসটা মনে রাখতে পারেন। এরপরে এই যে তিনটা ভাগ করছে প্রধান, এই তিনটা ভাগ একটা সোর্স থেকে পাওয়া, এবং এই তিনটা ভাগকে আরো ব্রডলি আরো টোটাল 21টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই বাংলাদেশের, অর্থাৎ টোটাল বাংলাদেশকে ওই তিনটা ভাগের প্রধান যে ভাগ, সে ভাগের বাইরে আরো 21টা ক্যাটাগরিতে বাংলাদেশের যে মাটি, সেই মাটিকে ক্লাসিফিকেশন করা হয়েছে। সেই ক্লাসিফিকেশনটা কোন সময়ে হয়েছে, সেই ক্লাসিফিকেশনটা কেন করা হলো, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। আর এখানে মোটামুটি আপনাদের এই যে ভাগ যে করা হয়েছে, সেই ভাগটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন ভাগে কোনটা কোনটা আছে। ঠিক আছে, যাই হোক আমরা সামনের দিকে আগাই। তো এই যে মাটির ধরন, এই যে 8টা এখানে উল্লেখ করা হয়েছে,
বাকিগুলো এইখানে উল্লেখ করা হয়েছে। আপনারা এই নামগুলো একটু দেখবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। সবকিছু যে একেবারে পেরে যাবেন তা না। এখানে যে প্রথম দেখেন যে মোট মাটি, বাংলাদেশের যে মোট মাটি তার ৭৮.৯৬% এই অ্যালুভিয়াল টাইপের মাটি, ফ্ল্যাট পেইন। হ্যাঁ, ওই যে বললাম না যে প্লাবন সমভূমি, যেটা বন্যা হয়ে দুই পাশে পানি উপসায়ে নদীর পলি পড়ে যে যে প্লেইন ল্যান্ডগুলো গঠন হয়েছে সেগুলো আসলে ফ্ল্যাট প্লেন। তো এইভাবে বাংলাদেশের ৭৮.৯৬ অর্থাৎ প্রায় ৮০% জায়গা এইভাবে গঠন হয়েছে। এরপরে এই অঞ্চল থেকেও কিছু অংশ অর্থাৎ এই অংশ থেকেও কিছু প্রশ্ন রাখা হয়েছে। এরপরে বাংলাদেশের নদী, বাংলাদেশের যে রিভার যে নিষ্কাশন, সেই নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত। আগে একটা অংশ বলা হয়েছিল বাংলাদেশের ভূপ্রাকৃতির ভেতরে, একটু ছোট একটা আলোচনা রাখা হয়েছিল রিভার সম্পর্কে। এবার বাংলাদেশের নদী ও নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা রাখা হচ্ছে। এবার বাংলাদেশের বাংলাপিডিয়ার যে সংকলন, সেখানে ৭০০টি নদীর নাম আছে। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটে এবং বিভিন্ন জায়গায় আরো বেশি ১,০০০-এর বেশি নদীর নাম আছে। আসলে এরা কিসের ভিত্তিতে এই নামগুলো করে, আমার আসলে মাঝে মধ্যে এরা নতুন করে এদের তালিকাগুলো প্রকাশ করে। কখনো কখনো ছোট ছোট নদীগুলাকে একটা বড় নদীর অংশ হিসাবে ধরা হয়, আবার কখনো কখনো আলাদা আলাদা করে ক্যাটাগরি করে নাম করা হয়, যে জন্য সংখ্যা কম বেশি হয়। তো এই যে বাংলাদেশের যে নদী, এই নদীগুলো খাল, খাড়ি, চ্যানেল। হ্যাঁ, এই নদী খাল কিন্তু মানে মোটামুটি ডিফারেন্ট জিনিস, তাই না? খাল আর নদী কিন্তু এক জিনিস না। আবার খাড়ি সম্পর্কে আপনারা মনে হয় জানেন, খাড়ি কি? হ্যাঁ, এই সবগুলো মিলে বাংলাদেশে প্রায় ২৪,১০০ কিলোমিটার বাংলাদেশের জলপথ আছে। এবং পৃথিবীর অন্যতম বেশি নদী কিন্তু বাংলাদেশে, নদীর ঘনত্ব পৃথিবীর সবচেয়ে বেশি নদী আছে যুক্তরাষ্ট্রে, প্রায় মনে হয় যে প্রায় ৫ লাখের কাছাকাছি নদী আছে সেখানে। আর কিন্তু নদীর ঘনত্ব বিবেচনায়, অর্থাৎ খুব ঘন ঘন নদী বিবেচনায় বাংলাদেশ অনেক বেশি আগায় আছে। তো যাই হোক, সেটা যাই হোক, এখন আমরা যেটা বলবো সেটা হলো যে বাংলাদেশের যে নদী ব্যবস্থা, সেই নদী ব্যবস্থাকে এই ৪টি ভাগে ভাগ করা হয়, রিভার সিস্টেমকে। হ্যাঁ, ৪টি ভাগে ভাগ করা হয়। এই বাংলাদেশের যে তাবৎ নদী, তাকে ৪টি ভাগ করা হয়েছে। এই ৪টি ভাগ, এই যে ব্রহ্মপুত্র যমুনা রিভার সিস্টেম, এই যে আমাদের উত্তর অঞ্চল, হ্যাঁ, এই ব্রহ্মপুত্র আর যমুনা এদের যে রিভার সিস্টেম, এই ব্রহ্মপুত্র যমুনা রিভার সিস্টেমের আওতায় পড়ছে। তারপরে গঙ্গা, পদ্মা, এই যে ভারতে যে গঙ্গা বলে ডাকে, আমরা পদ্মা বলে জানি, তাই না নদীকে, পদ্মা নদীকে? তো এই যে এলাকা, যে রিভার, সুন্দরবন, এইখানে এই এলাকাকে গঙ্গা পদ্মা রিভার সিস্টেম বলতেছে। এরপরে সুরমা, মেঘনা, আমরা সিলেটের যে অংশটা, হ্যাঁ, সিলেটের এবং ওই অংশটা যেটা, অর্থাৎ কি বলে, উত্তর পূর্ব দিকের যে অংশটা, সেই অংশটা মিলে সুরমা মেঘনা রিভার সিস্টেম। আর একটা আছে চিটাগং অঞ্চলের রিভার সিস্টেম। এই ৪টা রিভার সিস্টেম বাংলাদেশে আছে। এখানে যুক্তরাষ্ট্রের, সরি আমি ভুল বলছি, এটা ৫ লাখ না, প্রায় ২.৫ লক্ষের মতো নদী আছে যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, আর কানাডায় আরো বেশি নদী আছে, কিন্তু বাংলাদেশে নদীর ঘনত্ব বেশি, খুব কাছাকাছি এলাকায় নদী। তো যাই হোক, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় নদী ব্যবস্থাপনা কোনটা, এই সম্পর্কে একটা প্রশ্ন রাখা হয়েছে নদী থেকে। এগুলো আমি এখন উত্তর বলে দিচ্ছি না, আপনারা নিজেদেরকে জাজ করবেন আপনারা যখন পিডিএফটা পড়বেন তারপরে। এইবার বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা থাকবে। বাংলাদেশের জলবায়ু কেমন, বাংলাদেশের জলবায়ুর নাম কি? বাংলাদেশের জলবায়ুর নাম হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। হ্যাঁ, উষ্ণমণ্ডলীয় মৌসুমী জলবায়ু। হ্যাঁ, বাংলাদেশের জলবায়ুর নাম ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো বাংলাদেশে কতটুকুন তাপমাত্রা হয়, বৃষ্টিপাত কোন সময় বেশি হয়, কতটুকুন বৃষ্টিপাত হয়, এবং শুষ্ক সময়ে কত ডিগ্রি পর্যন্ত তাপ যেতে পারে, এবং যখন গ্রীষ্মের সময় কত ডিগ্রি পর্যন্ত তাপ যেতে পারে, তার একটা ক্যাটাগরাইজ করা হয়েছে। তো বাংলাদেশকে কতগুলো জলবায়ু অঞ্চলে ভাগ করছে। তো এইখানে আপনারা দেখবেন যে বাংলাদেশকে কতগুলো জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে, কেমন? তো এখানে আলাদা আলাদা শেড দেওয়া আছে। এই শেড অনুসারে আসলে বাংলাদেশের জলবায়ুকে কতগুলো সিলেক্টিভ ক্যাটাগরিতে ভাগ করছে।
ঠিক আছে, এই যে নর্থ ইস্ট রিজিয়ন, হ্যাঁ, তারপর সাউথ ইস্ট রিজিয়ন, এই যে সাউথ ইস্ট রিজিয়ন, এই যে নর্থ ইস্ট রিজিয়ন। এরপরে এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করা আছে। তারপরে যে নর্দার্ন রিজিয়নের বাংলাদেশের আসলে জলবায়ু কেমন, আমরা জানি যে এইখানের জলবায়ু যেটা, সেটা চিটাগং এর জলবায়ুর সাথে নিশ্চয়ই মিল নাই। তো এই এই ক্যাটাগরি করে বাংলাদেশে ইন টোটাল 7টা জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তো বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকে, এখানে তাপমাত্রা একটা ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে যে কোন এলাকায় কোন সময়ে, যেমন এইটা হলো টেম্পারেচার কোন সময় সামারের, এটা টেম্পারেচার রেইনি সিজনের, এটা উইন্টারের, এটা হলো বার্ষিক বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকে সেটার একটা চিত্রে সেটা আসলে প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশে মোটামুটি গড় তাপমাত্রা হিসাবে জানি আমরা 26.01, তাই না? সো সেটা আসলে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে বছরে থাকে। আর এই গড়টা অনেক দিন ধরে মেজারমেন্ট করে করা হয়েছে, তবে ফ্লাকচুয়েট করে 26 থেকে 27-এর ভেতরে। আর অনেক বছর ধরে যে বিভিন্ন যে প্রতি বাৎসরিক যে তাপমাত্রা গড়, সেটাকে আবার গড় করে 26.01 পাওয়া যায়। তো বাংলাদেশে বৃষ্টিপাত কেমন, সে বৃষ্টিপাত সম্পর্কেও একটা ওভারভিউ রাখা হয়েছে। বাংলাদেশে কোথায় কোন অংশে বেশি বৃষ্টিপাত হয়, কোথায় কম বৃষ্টিপাত হয়, সেই বিষয়গুলো আলোচনায় রাখা হয়েছে। এবং কাল বৈশাখী যে ঝড়ের কথা বলা হচ্ছে, এটা আমি কিন্তু এটা বোল্ড করে দিছি, হ্যাঁ। তো এই কাল বৈশাখী ঝড় সম্পর্কে আপনারা একটু জানবেন। বাংলাদেশের জলবায়ু কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন নর ওয়েস্টার, হ্যাঁ, এইটার আসলে নাম নর ওয়েস্টার। তো বাংলাদেশের এই জলবায়ু যখন পড়বেন তখন এই কাল বৈশাখীর যে অংশটা সেটাও আপনারা একটু জানবেন। তো এখন একটা নামাজের বিরতি, বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আসলাম। আপনারা যে জায়গাটাতে ছিলাম, ও আচ্ছা, কাল বৈশাখী ঝড়ের কথা বলতেছিলাম। এটা সম্পর্কে কিন্তু আপনারা জানবেন, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের জলবায়ু যে আলোচনা করতে গেলে এই অংশটা আসতেই হবে। তো এইটা একটু ভালো করে আপনারা জানবেন। এরপরে বাংলাদেশের কোন সময়ে কেমন ধরনের বৃষ্টিপাত হয় তার একটা ওভারভিউ এখানে দেখানো হয়েছে। আর বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত, কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত, তাপমাত্রা কোথায় বেশি কোথায় কম, এই একটা ওভারভিউ মোটামুটি বাংলা এই আলোচনার মধ্যে আনার চেষ্টা করা হয়েছে। এরপরে এই যে সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চল, সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল, হ্যাঁ, সেটাও আসলে এখানে সে তথ্য উপাত্তগুলো দেওয়া হয়েছে। তার সাথে দুই পাশে আপনারা দুইটা মানচিত্র দেখতে পাচ্ছেন। তো এই প্রথম মানচিত্রে দেখানো হচ্ছে বাংলাদেশে কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত থাকে। এই ম্যাপগুলো কেন দেওয়া হয়েছে, ম্যাপ থেকে আসলে আপনারা যদি দেখেন, এটা যদি একটু আত্মস্থ করেন, ম্যাপটা ভালো মতো দেখেন গভীরভাবে, তাহলে আপনার মনে রাখাটা সহজ হয়। কোন অঞ্চলে কেমন দেখছিলাম, এটা আসলে এই থিমেটিক ব্যাপার, তো এটা ব্রেইনের মধ্যে গেঁথে ফেলা সহজ। এই ম্যাপ তো আপনারা জানবেনই, তার সাথে এই যে তথ্য উপাত্তগুলো দেওয়া হচ্ছে এগুলার সাথে পড়বেন। আর আজকে ক্লাসের শেষের দিকে আপনাদের কোন বই থেকে এগুলো ভালো পাবেন সেই সম্পর্কিত একটা আলোচনা থাকবে ক্লাসের শেষের দিকে। আর এই পাশে ডান পাশের যে ম্যাপটা, সেখানে গড় বৃষ্টিপাতের একটা তালিকা দেওয়া হয়েছে। প্রথম যেটা, সেটাতে আসলে এই যে লাইন টেনে আলাদা করা ছিল তাপমাত্রার সাথে, হ্যাঁ। পরেরটাতে কিন্তু এটাতে যেমন এককে দেখা হয়েছে মিলিমিটারে, এটাতেও মিলিমিটারে দেখানো হয়েছে। কিন্তু এইটা দুইটার মধ্যে বেসিক দুইটা ম্যাপ এ কারণে রাখা হয়েছে যে প্রথমটাতে দেখেন আপনারা কিন্তু এই যে একই রেখা দিয়ে, আমরা যেটাকে কি বলি সমবর্ষণ রেখা দিয়ে কিন্তু আলাদা করে এই বিষয়গুলো দেখাই দেওয়া হয়েছে। এবং একই সাথে এই তাপমাত্রাও কিন্তু একই সাথে দেখানো হয়েছে। আর পরেরটাতে শুধুমাত্র আসলে বৃষ্টিপাতগুলোকে আলাদা করে দেখানো হয়েছে। তো এই জন্য দুইটা মানচিত্রই পাশাপাশি রাখা হয়েছে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাম পাশে মানচিত্রটাতে আছে, এটা প্রথমেই বলা দরকার ছিল, আমি ভুলে গেছিলাম।
সেটা হলো দেখেন একই সাথে যেমন তাপমাত্রা বৃষ্টিপাত উভয় দেখানো হয়েছে, আবার বিভিন্ন আলাদা আলাদা রঙের উম, রেখা দিয়ে আলাদা আলাদা সময়ের তাপমাত্রাও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো সে কারণে এই ব্যাপারটা, এই দুইটা ম্যাপ আপনারা খুব ভালো করে আসলে দেখবেন। এরপরের আলোচনায় যেটা থাকবে সেটা হলো বাংলাদেশের খরা। বাংলাদেশের যে খরা হয় বিভিন্ন এলাকায়, সেই খরার প্রভাব কি, কোন এলাকায় কেমন ধরনের খরা আছে, আহ, সেই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত হয়েছে। তো বাংলাদেশের খরাপ্রবণ এলাকা কোনটা? খরাপ্রবণ এলাকা হলো রাজশাহী, পাবনা, হ্যাঁ, উত্তরের দিকে রাজশাহী সহ বাকি উত্তরের দিকে বাংলাদেশের খরার একটা প্রবণতা আসলে লক্ষ্য করা যায়। তো উম, খরা কোন সময় হয়? খরা হয় সাধারণত মার্চ মে এই সময় গ্রীষ্মকালে, এবং মাঝে মধ্যে শরৎকালেও আসলে খরা দেখা যায়। তো এই খরার ফলে কি হয়, খরা কেন হয় আসলে, কি হয় সে বিষয়ে আসতেছে, আগে কেন হয় সেটা জানি। খরা হয় ভূগর্ভস্থ পানির স্তর যখন নিচে নেমে যায়, হ্যাঁ, তীব্র গরম এবং উচ্চ তাপমাত্রা যখন থাকে। আর ভৌগোলিক অবস্থানও কিন্তু খরার জন্য দায়ী। এবং বিভিন্ন সময় যেহেতু আমাদের আসলে আমাদের দেশে বর্ষাটা নির্ভর করে মৌসুমী বাতাসের উপর, সেটা যদি ডিলে করে আসতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে খরা হওয়ার চান্স থাকে। তো বাংলাদেশে খরা ভিত্তিক দুইটা মানচিত্র দেখানো হয়েছে। হুম। এবং দুইটা মানচিত্র কারণ কি, একটা রবি ঋতুর একটা মানচিত্র, একটা খরিফ ঋতুর একটা মানচিত্র। আমরা জানি যে রবি ঋতু যেটা শীতকালীন যে হয়, শীতকালীন যে সময় খরা হয় সেটা রবি ঋতুর খরা। এবং কোথায় কোথায় বেশি খরা হয়, কোথায় মডারেট খরা, কোথায় খরার সম্ভাবনা বেশি কম, সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর একটা রাখা হয়েছে যে দেখেন একটা মানচিত্রে কিন্তু অনেক তথ্য তুলে ধরা যায়, তাই না? এই কারণে জিওগ্রাফির ভাষা বলা হয় মানচিত্রকে, যে ম্যাপ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। জিওগ্রাফি মানচিত্রের মাধ্যমে তার ভাষা আসলে প্রকাশ করে, সে কি বলতে চায় সেটা প্রকাশ করে। একটা অল্প জায়গায় অনেক বেশি তথ্য আসলে মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। আবার আপনি ডান পাশের মানচিত্রটা দেখেন, খরিফ ঋতুতে কোথায় কি খরা সম্ভাবনা আছে, কোথায় কম খরা হতে পারে, সেই বিষয়ে আসলে এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এখানে এই যে খরার যে কথা বললাম, সেই খরা থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, আপনারা এটা জানবেন। এটা জানার পরে এই খরা থেকে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবেন। এইবার বাংলাদেশের যে ওয়েটল্যান্ডগুলো যে আছে, যেগুলা জলাভূমি যেগুলা, সেইগুলা থেকে একটা উৎপত্তি থাকবে। তো ওয়েটল্যান্ডগুলোর মধ্যে কি কি আছে? নিশ্চয়ই নদী আছে, তারপরে উপকূলীয় এলাকা আছে, তাই না? তাছাড়াও আমরা যে বড় বড় যে পুকুর কাটি, সেটা আর্টিফিশিয়াল হইলেও মানুষের তৈরি হইলেও সেটা কিন্তু একটা ওয়েটল্যান্ড হয়ে যায়, তাই না? এর ছাড়াও হাওর বাওর বিল আছে। তো অনেক সময় আমরা পার্থক্য বুঝি না যে হাওর কি বাওর কি বিল কোনটাকে বলা হচ্ছে। তো এখানে একটা পার্থক্য রাখা হয়েছে এই কারণে যে একজন জিওগ্রাফার হিসাবে এই পার্থক্যটা কিন্তু আপনার না জানলেই নয়, অন্য কেউ না জানতে পারে, কিন্তু আপনাকে কিন্তু এই পার্থক্যগুলো আসলে জানা থাকা জরুরি। না, হাওর কোনটা বাওর কোনটা বিল কোনটা, এই সম্পর্কে একটা চার্টের মধ্যে দেখানো হয়েছে যে এদের উৎপত্তিগত পার্থক্য আছে। হাওর বাওর বিলের উৎপত্তি, হাওর সাধারণত উৎপত্তি হয় কিসের ফলে? নদী এবং পাহাড়ি যে ঢল, সেই ঢলের ফলে উৎপত্তি হয়। এবং বাওর কি, নদীর মোড়ের প্রাচীন যে অংশ, মানে কি প্রাচীন মোড়, মানে কি যে অক্সবো লেক যে হয়, হয়তো একটা নদী এইভাবে যাচ্ছিল, তো কালক্রমে এই জায়গাটা ক্ষয় হয়ে হয়ে সরাসরি এইখানে যাওয়া শুরু করছে, হ্যাঁ, এদিক দিয়ে সরাসরি নদীটা যাওয়া শুরু করছে। তখন এই জায়গাটার ফ্লো কমে যাবে, এই জায়গার মুখটা বন্ধ হয়ে যাবে, এবং এটা একটা লেক তৈরি হয়ে যাবে, একটা বাওর তৈরি হয়ে যাবে। মানে সব লেকই যে বাওর তা না, অক্সবো লেক কিছু কিছু অক্সবো লেক বাওরের রূপ নেয়। কেমন? তো এই যখন নদীর যে পুরাতন ফ্লো, সেটা থেকে যে একটা জলাভূমি তৈরি হলো, সেটাকে আসলে বাওর বলা হয়। আর বিল কি? বিল আসলে নদী বা হাওরের সাথে যুক্ত জলাশয়। হুম, নদী বা হাওরের সাথে যুক্ত জলাশয়। আর হাওরে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পাহাড়ি ঢল সেখানে আসতে পারে, ঠিক আছে? বিলে আসলে ওই চান্সটা তুলনামূলক কম। এছাড়াও আরো কিছু পার্থক্য বৈশিষ্ট্য এখানে দেওয়া বলা হচ্ছে, সেইগুলো থেকে আপনারা
আসলে আন্দাজ করতে পারবেন যে কোনটা হাওর, কোনটা বাওর, কোনটা বিল, এটা আন্দাজ করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এর স্থায়িত্ব কি, বর্ষায় জলাধার শুকায়, বর্ষায় জলাধার হয় আর শীতে শুকায় যায়। আর বাওর কিন্তু স্থায়ী, ওর সবসময় কিন্তু পানি থাকে। আর বিল কি, সে এর কিছু অংশ স্থায়ী আর কিছু অংশ আসলে কি হয়, অস্থায়ী। হ্যাঁ, মানে এখানে আংশিক বা স্থায়ী দিয়ে কি বোঝানো হচ্ছে, যে কিছু অংশ শুকাই যাইতে পারে, কিন্তু কিছু অংশ তুলনামূলকভাবে স্থায়ী, ও সারা বছরই পানি থাকে। কিন্তু হাওরে কি হয়, ও শীতকালে ওর পানি শুকাই যায়। এই হলো হাওর বাওর বিলের পার্থক্য। তো যাই হোক, কোথায় কি ধরনের মাছ এবং কোন অঞ্চলে কোন জিনিসগুলো, কোন অঞ্চলে হাওর আছে, কোন অঞ্চলে বাওর আছে সাধারণত দেখা যায়, সেইটা আসলে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে ওই যে হাওর বাওর বিলের কথা বললাম, সেইটাকে একটু বিস্তারিতভাবে লেখা হয়েছে, কেমন, এবং কতগুলো হাওর বাওরের নামও উল্লেখ করা হয়েছে, আপনারা একটু দেখবেন। তারপরে এই হাওর বাওর গুলো যে বাংলাদেশের ওয়েটল্যান্ড গুলো, সেগুলো আসলে কি, সেগুলো আসলে হুমকির মধ্যে আছে। কিছু কিছু হুমকি, যেমন এই যে এইসব কারণে বাংলাদেশের হাওর বাওর গুলো আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে এগুলা ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের জীববৈচিত্র্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বাংলাদেশের জলাভূমির কথা যখন বলা হয়, তখন সহজ হয় কি চলে আসে, উপকূলীয় অঞ্চলের আলোচনাটা খুব স্বাভাবিক ভাষায় চলে আসে একদম। এটা আসা অস্বাভাবিক কিছু না, কিন্তু উপকূলীয় এলাকা সে আসলে কি হয়, সে ওই জল থাকা না থাকার খেলা। আমাদের সুন্দরবন, তাই না, জলাভূমির কথা বললে সুন্দরবনের আলোচনা আসতে হবে, কারণ তার একটা সময় জোয়ারের সময় তার পানি ভরে যায় তার বিভিন্ন খাল খাড়িগুলাতে, আর আরেকটা সময় কি হয়, সে সময় পানিটা ভাটার সময় পানিটা চলে যায়। তো এই জন্য বাংলাদেশের জলাভূমির কথা যখন আসবে, তখন এই উপকূলীয় এলাকার আলোচনার আসাটা প্রাসঙ্গিক। তো বাংলাদেশে মোট আয়তনের উপকূলীয় এলাকা আছে মোটামুটি 19 থেকে 20 ভাগ। বাংলাদেশে 19টা জেলা আছে যারা উপকূলের সাথে সংলগ্ন, উপকূলের সাথে লাগোয়া, বঙ্গোপসাগরের সাথে লাগোয়া, কেমন। এখানে এর কিছু বৈশিষ্ট্য আলাদা করে দেওয়া হয়েছে এবং তার সাথে ডেল্টার আলোচনা রাখা হয়েছে। আমরা জানি যে ডেল্টা কি জিনিস, আমরা ডেল্টা কি আমরা জানি, ডেল্টা, ডেল্টা সম্পর্কে আমরা জানি। ডেল্টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই যে জলাভূমির আলোচনার সাথে যখন পড়বেন, তখন এই ডেল্টাটা আলাদা করে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এই ডেল্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই যে স্লাইডটা দেখছেন, এইটার সাথে কত ধরনের ডেল্টা আছে, এই আলোচনাটা আমি এর সাথে অ্যাড করে দিব। আমি এখানে সম্ভবত রাখছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমি খুঁজে পাচ্ছি না ডেল্টার আলোচনাটা। তো যাই হোক, আপনাদের যখন এই পিডিএফটা দিব, তখন ওই ডেল্টার আলোচনাটা আমি এটার সাথে অ্যাড করে দিব। তো এখানে বাংলাদেশের যে জলাভূমি, তার থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, 2টা প্রশ্ন আছে, আপনারা একটু দেখবেন। এরপরে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, ন্যাচারাল হ্যাজার্ড, আমরা এখানে কিছু বিষয় আছে, হ্যাজার্ড, ডিজাস্টার, ক্যালামিটিস, এই বিষয়গুলো কি, এইগুলো আসলে আমি আলোচনায় রাখবো যে এই বিষয়গুলো আসলে কি। তো হ্যাজার্ডটা কি, আমি যদি সহজ উদাহরণ দেই, যেমন ধরেন ভূমিকম্প, ভূমিকম্প একটা আপদ, তাই না, আমাদের সামনে একটা থ্রেট, তাহলে ভূমিকম্পকে বলা হয় একটা হ্যাজার্ড, ন্যাচারাল হ্যাজার্ড। আর যখন ভূমিকম্প হবে, মনে করেন একটা ভূমিকম্প হয়েছে, তারপরে মানুষের জীবনে বা পশু পাখির জীবনে একটা বিপর্যয় নেমে আসবে না, সেই যে বিপর্যয়টা নেমে আসে সেটা হলো ডিজাস্টার, অর্থাৎ হ্যাজার্ড একটা থ্রেট, সেই থ্রেটটা যখন সংঘটিত হয় তখন মানুষের জীবনে ডিজাস্টার নেমে আসে, বিপর্যয় নেমে আসে। আর এই দুর্যোগ যখন অনেক বড় হয় এবং একটা ম্যাসিভ আকারের হয়, তখন সেটাকে আমরা ক্যালামিটি বলি। ঠিক আছে, এই হলো 3টা বিষয়ের পার্থক্য, হ্যাজার্ড কোনটা, ডিজাস্টার কোনটা, ক্যালামিটি কোনটা। ঠিক আছে, এবার বাংলাদেশে আসলে 14 ধরনের হ্যাজার্ড আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে।
তো ওই 14 ধরনের মধ্যে এই যে বজ্রপাত, এটা সর্বশেষ সংযোজন হয়েছে, এটা মানে 2013 সালে সম্ভবত। আগে এই 13টা ছিল, পরে 2013 সালে এই 14 নম্বর অর্থাৎ বজ্রপাতকে বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেমন? তো বাংলাদেশের জন্য থ্রেট সবচেয়ে কোনটা বেশি? বাংলাদেশের জন্য বন্যা কিন্তু প্রায় ম্যাক্সিমাম বছরই হয়, বন্যা আর সাইক্লোন। হ্যাঁ, এই দুইটা কিন্তু এখানে তিনটা, কারণ কি ফ্লাশ ফ্লাড আর ফ্লাডকে আলাদা ক্যাটাগরি করছে। কারণ ফ্লাশ ফ্লাড আসলে ও একটা নির্দিষ্ট এলাকাতেই দেখা যায়, পাহাড়ি অঞ্চলে সাধারণত ঘটে থাকে। আর এই সাইক্লোনও কিন্তু বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রাণহানি ঘটে কিন্তু। হ্যাঁ, আর তাহলে বন্যা সাইক্লোন এটা খুবই কমন আমাদের জন্য, ঠিক আছে, এবং সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি করে। তো বাংলাদেশের এই 14 ধরনের কি কি হ্যাজার্ড আছে, আমাদের জন্য বিপদ আছে, প্রাকৃতিক দুর্যোগ, সেটাই তো আপনারা দেখবেন। এরপরে বাংলাদেশের ফ্লাড গুলো কোথায় কোথায় হয় দেখেন। বাংলাদেশের ফ্লাডের একটা চিত্র এখানে দেওয়া হয়েছে, যে বন্যা মুক্ত কোথায় বন্যা হয় না, কোন জায়গাগুলোতে আকস্মিক বন্যা হয়, কোন জায়গাগুলোতে মৌসুমী বন্যা হয়, উপকূলীয় জলোচ্ছ্বাস বন্যা প্রবণ এলাকা কোনটা, সেটাও আসলে এখানে দেখানো হয়েছে। তারপরে এরপরে সাইক্লোন সম্পর্কে বলা হচ্ছে যে সাইক্লোনটা আসলে কোন কোন এলাকা আসলে সাইক্লোনের প্রবণ এলাকা, সাইক্লোনের ঝুঁকিতে রয়েছে, সেটা আসলে এখানে বলা হচ্ছে কিছু এলাকা। এছাড়া ভূমিকম্পের কতগুলো এলাকা দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের যেটা বলবো যে বাংলাদেশের ঘূর্ণিঝড় আক্রান্ত কোন এলাকাগুলো আছে সেটা দেওয়া আছে। বাংলাদেশের নদী ভাঙন প্রবণ অঞ্চল কোনগুলা সেটা দেওয়া আছে। আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা যদি ম্যাপ না বোঝেন তাহলে কিন্তু জিওগ্রাফার হিসাবে সেটা খুবই লজ্জাকর হবে। অত ম্যাপ কিন্তু আপনাদের সঙ্গী করতে হবে। এই ম্যাপ বুঝে ফেললে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই কোন নদী ভাঙন হচ্ছে, আমি যেখানে কার্সন নিছি এখানে কোন কোন এলাকা আছে। আপনার কিন্তু এটা আত্মস্থ থাকতে হবে। তাইলে ম্যাপটা যখন আপনি দেখবেন তখন আপনি একটা বড় একটা জ্ঞান নিজের মধ্যে নিতে পারবেন, যে আপনি দেখছেন কোথায় কোথায় আছে এবং সেই জায়গায় কোন এলাকাগুলো আছে, এটা আপনার মাথার মধ্যে আছে। তাহলে আপনি এই ম্যাপটা দেখে অনেক কিছু আসলে বুঝে ফেলতে পারবেন, অনেক প্রশ্নের উত্তর আসলে আপনি করতে পারবেন। এরপরে বাংলাদেশের উপকূলীয় যে দুর্যোগ প্রবণ এলাকা সেগুলা কোনগুলা, বস্তুতপক্ষে এটারই একটা সংস্করণ এইটা। তো বাংলাদেশের দুর্যোগ প্রবণ এলাকায় একটা প্রথমে ঘূর্ণিঝড় এলাকা কোনটা, নদী ভাঙন কোনটা, তার সাথে উপকূলকে আলাদা করে দেখানো হয়েছে এই তিনটা মানচিত্রের মাধ্যমে। এছাড়াও বাংলাদেশের যে বন্যা অন্যতম প্রধান যে বাংলাদেশের দুর্যোগ, সেই বন্যা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আছে। কোন সালের বন্যা, কত মানুষ ক্ষতি হয়েছিল, ওই যে একবার বিসিএস এ প্রশ্ন আসছিল কোন বছরের বন্যা সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি বড় এলাকা কাভার করছিল, তাই না? তো এইগুলো যখন আপনি জানবেন তখন আসলে এই সব প্রশ্নের উত্তরগুলো করা আপনার জন্য সহজতর হয়ে যাবে। এরপরে এই যে 2024 সালের অগস্ট মাসে যে সর্বশেষ যে বাংলাদেশে বন্যা হলো কুমিল্লা অঞ্চলে, কুমিল্লা বলতেছি ওই ফেনী অঞ্চলে, এইটা কিন্তু একটা ম্যাসিভ একটা বন্যা ছিল বাংলাদেশের জন্য। এবং সেইটা সম্পর্কে একটা ওভারভিউ এখানে দেওয়া হয়েছে যে কি ধরনের বিষয়াদি সেখানে ছিল। তারপরে আর একটা যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেটা ভূমিকম্প। বাংলাদেশে আমরা জানি যে বড় বড় কোথায় ভূমিকম্প হয়েছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সাথে এই বিষয়টা বলবো, এই চিত্রটা আপনাদের প্রথম পত্র যখন পড়াইছিলাম প্লেট টেকটনিকের বিষয়ে, সেই জায়গায় এই চিত্রটা ছিল যে বাংলাদেশ আসলে তিনটা প্লেটের সংযোগে অবস্থিত, সংযোগ স্থলের কাছাকাছি অবস্থিত, যার কারণে এখানে ভূমিকম্পের ঝুঁকিটা বেশি। ইন্ডিয়ান প্লেট, বার্মিজ প্লেট আর ইউরেশিয়ান প্লেট, এই তিনটার সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত, যার কারণে এখানে প্লেটের মুভমেন্ট আছে, যার কারণে এখানে ভূমিকম্পটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো বাংলাদেশকে আসলে মোটামুটি তিনটা জোনে ভাগ করা হয়েছে, হ্যাঁ, যে কোন জোনে ভূমিকম্পের মাত্রা কতটুকুন বেশি। তো প্রথম সবচেয়ে বেশি যে জোনে মাত্রা ভূমিকম্পের সম্ভাবনা বেশি সেটা এই জোনটা। তারপরে এই যে মাঝখানে যে জোনটা, এই জোনটাতে জোন 2, এখানে ভূমিকম্প সম্ভাবনার যে মাত্রা সেটা একটা আলাদা স্কেলে আসলে প্রকাশ করা হয়, সেটা সামনের দিকে পাওয়া যাবে। আলাদা একটা স্কেলে প্রকাশ করা হয়, সেই স্কেলের মাধ্যমে সেই স্কেলে যে প্রকাশ করা হয়
সেই স্কেলের মানদণ্ডের বিচারে বাংলাদেশকে 3টা ভূমিকম্প প্রবণ এলাকায় ভাগ করা হয়েছে। প্রথমটা আপনাদের বললাম অতি ভূমিকম্প প্রবণ এলাকা, তারপরে বললাম যে যেখানে মডারেট ভূমিকম্প প্রবণ এলাকা, আর তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ এলাকা। এই 3টা ক্যাটাগরিতে বাংলাদেশের পুরো এলাকাকে ভাগ করা হয়েছে। তো এরপরে যে স্কেলটার কথা আপনাদের বললাম, যে মার্কারি স্কেল বলে একটা স্কেল আছে, সেই মার্কারি স্কেলে ভূমিকম্পের যে হওয়ার সম্ভাবনা সেই স্কেলে ভাগ করে। সেই স্কেলে কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির এই 9-এ পড়ছে হলো এই অঞ্চলটা, সেই ক্যাটাগরিতে 8-এ পড়ছে এই অঞ্চলটা, আর সেই ক্যাটাগরিতে 7-এর মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে সর্বোচ্চ ভূমিকম্প হলেও 7 অতিক্রম করবে না এমন ক্যাটাগরিতে পড়ছে যে এলাকা, সেটা হলো বাংলাদেশের এই যে আপনার বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া, যশোর, হ্যাঁ, রাজবাড়ী, রাজশাহীর কিছু এলাকা, এই অংশটা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এরপরে ল্যান্ডস্লাইড, আমরা জানি যে আমাদের দেশের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই প্রায় বৃষ্টির সময় আমাদের ল্যান্ডস্লাইডগুলো হয়। কোন কোন এলাকাগুলোতে হয়? এইসব এলাকাগুলোতে হয়, এবং এর 2টা কারণ হয়, মানব সৃষ্ট কিছু কারণ আছে আর প্রাকৃতিক কিছু কারণ আছে, যার কারণে এই ল্যান্ডস্লাইডগুলো সংঘটিত হয়। আর কিছু বড় বড় ঘটনা ল্যান্ডস্লাইডে যেখানে অনেক মানুষের হতাহত হয়েছিল, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর ল্যান্ডস্লাইড বন্ধ করতে হলে আসলে আমাদের কি কি করা দরকার তার একটা এখানে তালিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, এখানেই আমাদের যে হ্যাজার্ডগুলো, সেই হ্যাজার্ডগুলোর থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে। আপনারা এটা পড়ার পরে এটা অ্যান্সার করার চেষ্টা করবেন। এরপরে আজকে জিনিসপত্রগুলো কোথা থেকে পাওয়া হয়েছে তার একটা তালিকা দেওয়া হয়েছে, এবং সেই সাথে এই জিনিসগুলো আপনারা পাবেন কোথায়, এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে। এই জিনিসগুলা প্রথম পাওয়া যাবে হলো নবম দশম শ্রেণীর যে সমাজবিজ্ঞান বই আছে, সমাজবিজ্ঞান বলতেছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে, সেখানে দেখবেন যে দুর্যোগের কিছু অংশ আছে। আবার নবম দশম শ্রেণীর ভূগোল বইতেও দুর্যোগের একটা অংশ আছে, সেই দুর্যোগ অংশটা আপনারা অবশ্যই পড়বেন। এছাড়াও এই বাংলাদেশের ভূ প্রকৃতি নিয়ে, বাংলাদেশের জলবায়ু নিয়ে আলাদা আলাদা করে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল বই আছে, সেই বইগুলো আপনারা পড়বেন। তার মধ্যে আমি আপনাদের একটা বই পরামর্শ দিতে পারি, এই বইটা আমাদের এখানেও পড়ানো হয়। এই এই বইটা মোটামুটি লেখাটাকে একটু হেভি আছে, এবং আমি পরামর্শ দিব আপনাদের। আপনারা যদি অন্য ভালো পান কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরামর্শ থাকবে যে এই বইটা যদি আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা ভালো। ভূগোল বই একাদশ দ্বাদশ শ্রেণী, সেটা হলো অক্ষরপত্র প্রকাশনীর বইটা। আর বাংলাদেশের ভূগোল এই নামে বই আছে নজরুল ইসলাম স্যারের, চক্রবর্তী প্রকাশনী থেকে, চক্রবর্তী একাডেমি প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটা এখন পাওয়া যায় কিনা আমার জানা নাই। এই বইটার দামও মোটামুটি হাই আছে। তো আপনারা এর বিকল্প হিসেবে যেটা করতে পারেন সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অনার্স 3rd ইয়ারে বাংলাদেশের ভূগোল নামে কিন্তু স্পেসিফিক একটা পড়ানো হয়, বাংলাদেশের ভূগোল নামে স্পেসিফিক একটা কোর্স পড়ানো হয় অনার্স 3rd ইয়ারে। তো আপনারা খোঁজ খবর করতে পারেন যে সেই বইটা অবশ্য বাংলায় লেখা, আর সেই বই আপনার খোঁজ খবর করতে পারবেন যে বাংলাদেশের ভূগোল, এই বইটা যদি সংগ্রহ করতে পারেন, আজকে যে সিলেবাস যে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত, যে 10 মার্কসের সিলেবাস, আমার মনে হয় পুরোটাই অন্তত এটার ভেতর থেকে কাভার করে। ওই প্রাকৃতিক দুর্যোগের অংশটা নবম দশম শ্রেণীর ভূগোল বই থেকে পড়তে পারেন, আর বাকি যে বাংলাদেশের ভূগোলের যে অংশটা সেটা এই বই অথবা এই যে নজরুল ইসলাম স্যারের যদি এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা পড়তে পারবেন। তাছাড়াও এই একাদশ দ্বাদশ শ্রেণীতে যে প্রথম পত্র যে বইটা, সেখানেও কিন্তু একটা বড় অংশ এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস এবং আজকের পরামর্শ। তো আপনাদের জন্য শুভকামনা, আপনারা ঠিকমতো প্রস্তুতি নেন। হ্যাঁ, যাই হোক, আবার হয়তো কথা হবে, আরও পরামর্শ থাকবে। তো এছাড়াও আমি আপনাদের যেটা বলবো সেটা হলো যে হার্টল্যান্ড ড্রিমল্যান্ড বলে তত্ত্ব আছে, আপনারা মনে হয় জেনে থাকবেন। সেই তত্ত্বটা কিন্তু সরাসরি নাই, কিন্তু সেটা কিন্তু আপনাদের জানা থাকা দরকার। এছাড়াও বন্থনের একটা থিওরি আছে, তারপরে ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি আছে।
এই তত্ত্বগুলো আসলে আপনার জানা দরকার। সামনে একটা ক্লাস হবে, একটা সাপ্লিমেন্টারি টাইপের ক্লাস, যেটাতে আসলে এই বিষয়গুলো আলোচনায় রাখা হবে। তো যাই হোক, সেদিন আবার কথা হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।